সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BANIS হোম স্কুলিং প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আমি রোকসানা নাজনীন, সহকারী শিক্ষক জীববিজ্ঞান। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের অধ্যায় 4-এর সৃজনশীল নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, আমরা বোর্ডের দিকে দেখি। প্রথমে আমরা উদ্দীপকটা দেখি। উদ্দীপকে দেয়া আছে দুটো বিক্রিয়া দেয়া আছে, বিক্রিয়া ক এবং খ। এখানে প্রথমে দেখি পাইরুভিক অ্যাসিডের সংকেত কি, খ C3 ও C4 গতিপথের মধ্যে পার্থক্য লিখো, গ উদ্দীপকের ক বিক্রিয়াটি কোন প্রক্রিয়া, আলোর উপস্থিতিতে প্রক্রিয়াটি কিভাবে হয়ে থাকে, এবং ঘ নম্বরে আছে উদ্দীপকের খ বিক্রিয়ায় উৎপন্ন ATP এর নিট উৎপাদন বিশ্লেষণ করো। শিক্ষার্থীরা, এটা হচ্ছে আজকে আমাদের সৃজনশীল প্রশ্ন। তাহলে প্রথমে আসি জ্ঞানমূলকে। ক নম্বরে জ্ঞানমূলকে কি আছে, পাইরুভিক অ্যাসিডের সংকেত কি। আমরা জানি পাইরুভিক অ্যাসিডের সংকেত হলো C3H4O3। খ নাম্বার C3 ও C4 গতিপথের মধ্যে পার্থক্য লিখো। শিক্ষার্থীরা, এই অনুধাবনমূলক প্রশ্নের প্রথমেই আসে আমাদের হচ্ছে জ্ঞানমূলক অংশ। প্রথমে জ্ঞানমূলক অংশ হচ্ছে C3 ও C4 গতিপথটি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার অন্ধকার পর্যায়ে দেখা যায়, এবং এর দ্বিতীয় প্যারায় আছে C3 ও C4 গতিপথের মধ্যে পার্থক্য। এখানে আমি 4টি পার্থক্য দিয়েছি। শিক্ষার্থীরা, তোমরা চেষ্টা করবে এখান থেকে কমপক্ষে 2টি বা 3টি পার্থক্য লেখার। এখানে C3 গতিপথ ও C4 গতিপথের প্রথমটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড বিজারণের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য উৎপাদনের সময় যে পথচক্রে প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়, একে C3 উদ্ভিদ বলে। শিক্ষার্থীরা, একে C3 উদ্ভিদ বলার কারণ হচ্ছে এইখানে এই যে কার্বন ডাইঅক্সাইড বিজারণের মাধ্যমে যে শর্করা জাতীয় খাদ্যটা তৈরি হয়েছে, এই শর্করা জাতীয় খাদ্য উৎপাদনের সময় সর্বপ্রথম এই পথচক্রে সর্বপ্রথম যে স্থায়ী পদার্থটা তৈরি হয় সেটা সাধারণত 3 কার্বন বিশিষ্ট হয়ে থাকে। এই 3 কার্বন বিশিষ্ট হওয়ার কারণে এটাকে C3 উদ্ভিদ বলা হয়। একইভাবে C4 উদ্ভিদের হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বিজারণের মাধ্যমে শর্করা উৎপাদনের সময় যে পথচক্রে প্রথম স্থায়ী পদার্থ হলো 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বলে, এই ধরনের উদ্ভিদকে C4 উদ্ভিদ বলে। শিক্ষার্থীরা, এখানে দেখো একইভাবে এখানে আমি যেটা বলেছিলাম, একইভাবে এখানে কার্বন ডাইঅক্সাইড বিজারণের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য উৎপাদনের সময় প্রথম যে পথচক্রে প্রথম স্থায়ী পদার্থটা উৎপন্ন হয় সেটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট। এই 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয় বলে এটাকে C4 উদ্ভিদ বলা হয়ে থাকে। সাধারণত আমরা জানি যে C3 উদ্ভিদ, সাধারণত এই C3 পথচক্র যে সমস্ত উদ্ভিদে দেখা যায় এদেরকে C3 উদ্ভিদ বলে, এবং C4 যে পথচক্রটা এটা যে সকল উদ্ভিদে দেখা যায় এটাকে C4 উদ্ভিদ বলা হয়ে থাকে। এরপর হচ্ছে 2 নম্বর পার্থক্যে আছে আবিষ্কারকের নাম অনুসারে একে ক্যালভিন ও ব্যাসাম চক্র বলা হয়। সাধারণত হচ্ছে এটাকে ক্যালভিন চক্র নামেও পরিচিত। জনাব ক্যালভিন এবং ব্যাসাম নামে দুজন বিজ্ঞানী এই C3 গতিপথটাকে বর্ণনা করেছেন, সেজন্য তাদের নাম অনুসারে একে ক্যালভিন ও ব্যাসাম চক্র অথবা ক্যালভিন চক্র বলা হয়ে থাকে। আর C4 উদ্ভিদে হচ্ছে হ্যাচ এন্ড স্ল্যাগ নামে 2 জন বিজ্ঞানী এই পথচক্রটাকে বর্ণনা করেছেন, তাই এদেরকে হ্যাচ এন্ড স্ল্যাগ সাইকেল বলা হয়ে থাকে। 3 নম্বর পার্থক্য হচ্ছে
C3 উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার অপেক্ষাকৃতভাবে হচ্ছে C4 উদ্ভিদের তুলনায় কিছুটা কম হয়ে থাকে। সে তুলনায় C4 উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার C3 উদ্ভিদের তুলনায় কিছুটা বেশি হয়ে থাকে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আম গাছ, কাঁঠাল গাছ ইত্যাদিতে C4 উদ্ভিদ, এদেরকে C4 উদ্ভিদ বলা হয়। এই সমস্ত উদ্ভিদে সাধারণত C3 গতিপথ দেখা যায়। এবং 4 নম্বরে এখানে হচ্ছে C4 উদ্ভিদে হচ্ছে সাধারণত ভুট্টা, আখ, মুথা ঘাস, অ্যামারান্থাস ইত্যাদি উদ্ভিদে হচ্ছে C4 গতিপথ দেখা যায়। এটা হচ্ছে আমাদের আজকের অনুধাবন প্রশ্নের উত্তর। এরপর আসি হচ্ছে গ নম্বরে আছে উদ্দীপকের ক বিক্রিয়াটি কোন প্রক্রিয়া, আলোর উপস্থিতিতে প্রক্রিয়াটি কিভাবে হয়ে থাকে এটা বর্ণনা করতে হবে। শিক্ষার্থীরা এখানে আমরা দেখি যে প্রথমে আসি যে জ্ঞানমূলক অংশটাতে উদ্দীপকের ক বিক্রিয়াটি হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। আমরা জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য অবশ্যই আলোর প্রয়োজন হবে। আলোর অনুপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কখনোই সম্পন্ন হতে পারে না। তবে হচ্ছে আলোর অনুপস্থিতিতেও হয়ে থাকে, অন্ধকার পর্যায়ে হয়ে থাকে। তবে সেক্ষেত্রে হচ্ছে দিনের বেলা যে আলোর রশ্মিটা এরা গ্রহণ করে থাকে, এই আলোক রশ্মিটা তারা সঞ্চয় করে রাখে, উদ্ভিদ পাতায় সঞ্চয় করে রাখে এবং এই সঞ্চিত আলোর ফোটন কণাটাকে ব্যবহার করে রাতের বেলাও সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে থাকে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য আলোর উপস্থিতি অবশ্যই গুরুত্বপূর্ণ। আলোক নির্ভর পর্যায়ের জন্য আলোটা অপরিহার্য। এই পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়ায় এটিপি, এনএডিপি এবং হাইড্রোজেন আয়ন বা প্রোটন উৎপন্ন হয়। এখানে আসি যে এটিপিটা কি। এটিপি হচ্ছে অ্যাডেনোসাইন ট্রাইফসফেট, এনএডিপি হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এবং এইখানে দেখো শিক্ষার্থীরা, এইখানে হচ্ছে একটা এইচ দেয়া আছে। এই এইচ থাকার কারণে এখানে আমরা প্রথমেই লিখব এটা বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট এবং এখানে হাইড্রোজেন আয়ন বা প্রোটন উৎপন্ন হয়। এই রূপান্তরিত শক্তি হচ্ছে অ্যাডেনোসাইন ট্রাইফসফেটের মধ্যে সঞ্চিত থাকে। এই যে এগুলো উৎপন্ন হয়, এই রূপান্তরিত শক্তিগুলো সমস্ত কিছুই এই এটিপি এর মধ্যে সঞ্চিত থাকে। তাই একে জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েনও বলা হয়ে থাকে। এই বিক্রিয়ায় ক্লোরোফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্লোরোফিল অণু আলোক রশ্মির ফোটন কণাটাকে শোষণ করে। এখানে শিক্ষার্থীরা মনে রাখবে যে ক্লোরোফিল অণুর মধ্যে সাধারণত কতগুলো গ্রাহক যৌগ রয়েছে। এই গ্রাহক যৌগগুলোর মধ্যে বিশেষ কয়েকটি গ্রাহক যৌগ রয়েছে যেটা সূর্য রশ্মি থেকে আলোর ফোটন কণাটাকে গ্রহণ করে। সাধারণত সূর্য রশ্মি থেকে 683 মিউ মাইক্রন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোর ফোটন কণাটাকে এরা গ্রহণ করে থাকে এবং শোষণকৃত ফোটন থেকে শক্তি সঞ্চয় করে এডিপি এবং আইপি এর সাথে মিলিত হয়ে এটিপি তৈরি করে। এডিপি হচ্ছে অ্যাডেনোসাইন ডাইফসফেট এবং আইপি হচ্ছে ইনঅর্গানিক ফসফেট। এর সাথে মিলিত হয়ে এটিপি তৈরি করে। এই এটিপি তৈরির এই প্রক্রিয়াটাকেই মূলত হচ্ছে ফটোফসফোরাইলেশন বলা হয়ে থাকে। এখানে আমরা যদি বিক্রিয়াটা দেখি যে এডিপি অ্যাডেনোসাইন ডাইফসফেট ইনঅর্গানিক ফসফেটের সাথে আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে যুক্ত হয়ে এটিপি তৈরি করে। সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে পানি বিয়োজিত হয়ে অক্সিজেন, হাইড্রোজেন এবং ইলেকট্রন উৎপন্ন হয়। এই প্রক্রিয়াকে সাধারণত হচ্ছে পানির ফটোলাইসিস বলা হয়ে থাকে। তাহলে শিক্ষার্থীরা এখানে হচ্ছে আমাদের গ নাম্বারটা, সৃজনশীল প্রশ্নের গ নাম্বারটির উত্তরটা এখানে সুন্দরভাবে দেওয়া আছে।
এরপর আসছি ঘ নাম্বার প্রশ্ন। ঘ নাম্বারে আছে উদ্দীপকের খ বিক্রিয়ায় উৎপন্ন এটিপি এর নিট উৎপাদন বিশ্লেষণ করো। শিক্ষার্থীরা এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এই এটিপি নিট উৎপাদন বর্ণনা করতে গেলে অবশ্যই তোমাদের প্রথমে হচ্ছে আমাদেরকে এখানে দেখতে হবে যে এখানে যে উদ্দীপকের খ যে বিক্রিয়াটি দেয়া আছে এটা মূলত হচ্ছে এই বিক্রিয়াটা কিসের, প্রথমে আগে আমরা সেটা দেখব। উদ্দীপকের খ বিক্রিয়াটি হচ্ছে সাধারণত সবাত শ্বসন প্রক্রিয়া। সবাত শ্বসন প্রক্রিয়ায় এই বিক্রিয়াটি ঘটে থাকে। এই সবাত শ্বসন বিক্রিয়া প্রথমত হচ্ছে 1 অণু গ্লুকোজ 6 অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বিভিন্ন এনজাইমের উপস্থিতিতে বিক্রিয়া করে 6 অণু কার্বন ডাই অক্সাইড 6 অণু পানি এবং বিপুল পরিমাণে শক্তি উৎপন্ন করে। এই যে বিপুল পরিমাণে শক্তি উৎপন্ন করছে, এই শক্তি মূলত হচ্ছে এটিপি রূপে সঞ্চিত থাকে। এই সবাত শ্বসন প্রক্রিয়ায় মোট 38টা এটিপি উৎপন্ন হয়। সবাত শ্বসনে মোট 4টা ধাপে সংঘটিত হয়ে থাকে। এই 4টি ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএ, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র। প্রথমে আসি হচ্ছে আমাদের যে এটিপি নিট উৎপাদন দেখাতে হলে প্রথমেই আমাদেরকে খুব ভালো করে হচ্ছে আমাদের বিক্রিয়াটা পর্যবেক্ষণ করতে হবে। বিক্রিয়াটা যদি আমরা দেখি, প্রথমেই আছে হচ্ছে বিক্রিয়ার প্রথমে যে 1 অণু গ্লুকোজ 6 অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। প্রথমে এই গ্লাইকোলাইসিস ধাপটা হচ্ছে সাধারণত এখানে এই বিক্রিয়াটায় অক্সিজেনের প্রয়োজন হয় না। এই অক্সিজেন প্রয়োজন না হওয়ার কারণে গ্লাইকোলাইসিস ধাপটা হচ্ছে সবাত শোষণ এবং অবাত শোষণ উভয় প্রক্রিয়ায় দেখা যায়। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করবে এবং 2 অণু NADPH2 উৎপন্ন করবে এবং 4 অণু এটিপি উৎপন্ন করবে। শিক্ষার্থীরা, এখানে যে 4 অণু এটিপি উৎপন্ন হয়েছে, এই 4 অণু এটিপি উৎপাদনের সময়, এই বিক্রিয়া সংঘটিত হওয়ার সময় এই 4 অণু এটিপির মধ্যে 2 অণু এটিপি খরচ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের ব্যয়িত বস্তু হচ্ছে 2 অণু এটিপি এবং এখান থেকে আমাদের নিট উৎপাদন হচ্ছে, এখান থেকে আমরা 6 অণু এটিপি পাবো এবং 2 অণু এটিপি পাবো। এরপরে আসি, এর পরের ধাপটায় আসি। দ্বিতীয় পর্যায়টা হচ্ছে অ্যাসিটাইল কোএ বা অ্যাসিটাইল কোএনজাইম। এই ধাপ থেকে আমাদের উৎপাদিত বস্তু হচ্ছে 2 অণু অ্যাসিটাইল কোএনজাইম, 2 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে এবং 2 অণু NADH2 উৎপন্ন হচ্ছে। শিক্ষার্থীরা, এখানে আমাদের আরেকটা বিষয় বলে রাখা ভালো, এখানে আমাদের হচ্ছে 1 অণু সাধারণত হচ্ছে 1 অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। এই যে এখানে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়েছে, এই 2 অণু পাইরুভিক অ্যাসিড ভেঙে হচ্ছে 2টা অ্যাসিটাইল কোএনজাইম উৎপন্ন হবে, 2টা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, 2টা NADH2 উৎপন্ন হবে। তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে যদি এটা পাওয়া যায়, তাহলে 1 অণু থেকে আমরা পাচ্ছি 1 অণু অ্যাসিটাইল কোএ, 1 অণু কার্বন ডাই অক্সাইড এবং 1 অণু NADH2। টোটাল হচ্ছে আমাদের এখানে 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে আমাদের টোটাল উৎপাদিত বস্তু হচ্ছে এটা। এবং এইখানে আমাদের ব্যয়িত বস্তু হচ্ছে, যেহেতু হচ্ছে গ্লাইকোলাইসিস ধাপে আমাদের যে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়েছিল, সেই 2 অণু পাইরুভিক অ্যাসিড অ্যাসিটাইল কোএ ধাপে হচ্ছে এটা ভেঙে এই উৎপাদিত বস্তুগুলো পাওয়া যায়। তাই আমাদের ব্যয়িত বস্তু হচ্ছে 2 অণু পাইরুভিক অ্যাসিড। এর পরের ধাপটা হচ্ছে ক্রেবস চক্র। শিক্ষার্থীরা, আমাদের প্রথম 2টা ধাপ ছিল গ্লাইকোলাইসিস এবং অ্যাসিটাইল কোএ। এই 2টা ধাপ সংঘটনের জন্য সাধারণত এগুলো আমাদের কোষের সাইটোপ্লাজমে হয়ে থাকে এবং এই বিক্রিয়া শেষে, অ্যাসিটাইল কোএ বিক্রিয়া শেষে
পরবর্তী ধাপটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয়, মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করে এবং পরবর্তী দুইটা ধাপ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে দুইটা ধাপ সেটা মাইটোকন্ড্রিয়ায় হয়ে থাকে। ক্রেবস চক্রে আসি। ক্রেবস চক্রে হচ্ছে এই 2 অণু পাইরুভিক অ্যাসিড ভেঙে 2 অণুর মধ্যে এখানে হচ্ছে আমাদের এখানে 2 অণু পাইরুভিক অ্যাসিড ভেঙে এই উৎপাদিত বস্তু আমরা এটা পেয়েছি। প্রথমে হচ্ছে আমরা 2 অণু অ্যাসিটাইল CoA পেয়েছিলাম। এখানে 1 অণু অ্যাসিটাইল CoA ভেঙে আমরা পাই হচ্ছে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু NADH2, 2 অণু FADH2 এবং 2 অণু GTP। যেহেতু 1 অণু থেকে আমরা 2টা কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি, তাহলে 2 অণু অ্যাসিটাইল CoA থেকে আমরা 4টা কার্বন ডাইঅক্সাইড পাবো এবং 2 অণু অ্যাসিটাইল CoA থেকে আমরা মোট 6টা NADH2 পাবো। আর হচ্ছে 2 অণু অ্যাসিটাইল CoA থেকে 2 অণু FADH2 এবং 2 অণু GTP পাবো। এখানে তাহলে আমাদের ব্যয়িত বস্তু হচ্ছে 2 অণু অ্যাসিটাইল CoA। যেহেতু হচ্ছে এখানে এই 2 অণু অ্যাসিটাইল কোএনজাইম ভেঙে আমাদের উৎপাদিত বস্তু আমরা এগুলো পাচ্ছি, তাহলে আমাদের এখানে ব্যয়িত বস্তু হচ্ছে 2 অণু অ্যাসিটাইল CoA। সর্বশেষ ধাপ এবং গুরুত্বপূর্ণ ধাপ যেটা ইলেকট্রন প্রবাহ তন্ত্র, এখানে সমস্ত উপাদানগুলো উৎপাদিত বস্তুগুলো ভেঙে এখানে আমাদের ATP উৎপন্ন হয় এই ধাপে। শিক্ষার্থীরা আমরা যদি দেখি যে 1 অণু NADH2 থেকে 3 অণু ATP উৎপন্ন হয়, 1 অণু FADH2 থেকে 2 অণু ATP উৎপন্ন হয় এবং 1 অণু GTP থেকে আমরা 1 অণু ATP পাই। তাহলে আমাদের নিট উৎপাদনে আসে হচ্ছে, নিট উৎপাদনে আমরা যদি দেখি তাহলে আমরা এখানে দেখব যে গ্লাইকোলাইসিস ধাপে হচ্ছে আমাদের নিট উৎপাদন, ATP নিট উৎপাদন হচ্ছে। যেহেতু এখানে 2 অণু NADH2 আছে, আমরা জানি যে 2 অণু NADH2 থেকে 1 অণু NADH2 থেকে আমরা পাই 3 অণু ATP, তাহলে 2 অণু NADH2 থেকে আমরা পাবো 6 অণু ATP। আর এখানে 4টা অণু ATP থেকে 4 অণু ATP থেকে অলরেডি 2 অণু খরচ হয়ে গিয়েছে এবং বাকি 2 অণু এখানে অবশিষ্ট থাকবে। তাহলে এখানে মোট 8 অণু ATP আমরা পাচ্ছি। অ্যাসিটাইল CoA ধাপে আমাদের ATP নিট উৎপাদন হচ্ছে। এখানে আমাদের 2 অণু কার্বন ডাইঅক্সাইড আমরা এখানে পাচ্ছি এবং 2 অণু NADH2 পাচ্ছি। যেহেতু 1 অণু NADH2 থেকে আমরা 3 অণু ATP পাই, তাহলে 2 অণু NADH2 থেকে আমরা 6 অণু ATP পাবো। এবং সর্বশেষ ধাপ ক্রেবস সাইকেলে আমরা যদি আসি, যে এখান থেকে আমাদের ATP নিট উৎপাদন হচ্ছে। এখানে আমরা 4 অণু কার্বন ডাইঅক্সাইড পেয়েছি এবং হচ্ছে 6 অণু NADH2 পেয়েছি। যেহেতু 1 অণু NADH2 থেকে 3 অণু ATP উৎপন্ন হয়, তাহলে 6 অণু NADH2 থেকে আমরা 18টি ATP পাবো এবং 2 অণু FADH2 আছে এখানে। 1 অণু FADH2 থেকে আমরা 2 অণু ATP পাই, তাহলে 2 অণু FADH2 থেকে আমরা হচ্ছে 4 অণু ATP পাবো এবং সর্বশেষ আছে 2 অণু GTP। আমরা জানি যে 1 অণু GTP থেকে 1 অণু ATP উৎপন্ন হয়, তাহলে 2 অণু GTP থেকে আমরা 2টা ATP পাবো। তাহলে এই সমস্ত ATP নিট উৎপাদনে যদি আমরা দেখি, সমস্ত ATPগুলোকে আমরা যদি একত্রে যোগ করি, তাহলে এখানে মোট 38টা ATP এবং 6টা কার্বন ডাইঅক্সাইড এখানে উৎপাদিত হচ্ছে। তাহলে শিক্ষার্থীরা আজকের আলোচনা থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা উদ্দীপকে এখানে দিয়েছিলাম যে উদ্দীপকের খ বিক্রিয়ায় ATPর নিট উৎপাদন এখানে আমাদের বিশ্লেষণ করতে বলেছে, যে তোমরা এই ছকের মাধ্যমে সহজেই হচ্ছে ATP নিট উৎপাদনটা এখানে দেখতে পাচ্ছ। শিক্ষার্থীরা আজকের যে আমাদের সৃজনশীল প্রশ্নটা আমরা আলোচনা করেছি, এটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যে আমাদের যে গ নাম্বারে আছে আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং হচ্ছে ঘ নাম্বারে আছে সমাজ শোষণে উৎপন্ন
এটিপি নেট উৎপাদন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি আজকের আলোচনা থেকে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। এছাড়াও তোমাদের বই পড়ে, তোমাদের যে পাঠ্য বই আছে সেটা থেকে তোমরা আরও বিস্তারিত জানতে পারবে। আজকের আলোচনা এতটুকুই। আজকে তোমাদের কোনো SW থাকছে না। আশা করি পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাবা মার কথা শুনবে। আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।